আচ্ছা, আপনার প্রথম প্রেম কি আজও আপনাকে তাড়া করে ফেলে? কেমন হবে যদি জীবনে 40টা বছর পেরিয়ে গেলেও আপনার মনের গভীরে শুধু সেই একজনই থেকে যায়, আর আপনি মরিয়া হয়ে প্রত্যেক নতুন মানুষের মধ্যে শুধু তাকেই খুঁজে ফেরেন? সুন্দরাকাণ্ডা মুভির গল্পটা ঠিক এমনই এক ছেলের, যে 40 বছর পরেও তার প্রথম প্রেমের মায়াজালে আটকে আছে। সিদ্ধার্থ 40 বছর বয়সী একজন যুবক, যে আসলে তার হাই স্কুল জীবনের প্রথম প্রেমেই আটকে আছে। তার প্রথম প্রেমিকা বৈষ্ণবীর 5টি বিশেষত্ব ছিল, যা তার কাছে ভালোবাসার একমাত্র সংজ্ঞা হয়ে দাঁড়িয়েছে, এবং সে প্রতিজ্ঞা নিয়েছে এই 5টি গুণওয়ালা মেয়ে ছাড়া সে জীবনে বিয়ে করবে না। আর এই চক্করে সে এই যাবৎ 42 জন মেয়েকে প্রত্যাখ্যান করেছে, কারণ কেউই তার অতীতের সেই বৈষ্ণবীর মতো না। তাই একটা সময় সিদ্ধার্থ যখন হতাশায় হাল ছেড়ে দেয়, তখনই এক ঝড়ো হাওয়ার মতো তার জীবনে আসে আয়রা। এক অদ্ভুত দুর্ঘটনায় তাদের দেখা হয় আর সিদ্ধার্থ চমকে ওঠে, কারণ আয়রার মধ্যে সে একে একে তার স্বপ্নের সেই 5টি গুণই খুঁজে পেতে শুরু করে। মেয়েটির চোখের ভাষা, তার দয়ালু মন, তার ইতিবাচক ভাবনা, সবকিছু যেন সিদ্ধার্থের সেই হাই স্কুল লাইফের ক্রাশ বৈষ্ণবীর সাথে হুবহুব মিলে যাচ্ছে। সিদ্ধার্থের মনে হয় নিয়ত বুঝিয়ে এত বছর পর তার প্রার্থনা শুনেছে এবং বৈষ্ণবীকেই আয়রার রূপে তার সামনে এনেছে। এই নতুন আশায় পাগল হয়ে সিদ্ধার্থ আমেরিকার লোভনীয় চাকরি ছেড়ে দিয়ে আয়রার কাছাকাছি থাকার জন্য আয়রার কলেজেই শিক্ষক হিসেবে যোগ দেয়। তার এই পাগলামি আয়রার মনকেও ছুঁয়ে যায়। ধীরে ধীরে তাদের মিষ্টি এক প্রেমের গল্প গড়ে ওঠে। সিদ্ধার্থ প্রথমবারের মতো অনুভব করে সে হয়তো এবার তার অতীতের কারাগার থেকে মুক্তি পেতে চলেছে। অবশেষে সেই মহেন্দ্রক্ষণ আসে। আয়রা সিদ্ধার্থকে বিয়ে করতে রাজি হয়। সিদ্ধার্থ মহা খুশি। ফাইনালি তার 40 বছরের প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে। তাই সিদ্ধার্থ পরের দিনই তার পরিবারকে সাথে নিয়ে বিয়ের আলাপের জন্য আয়রার মায়ের সাথে দেখা করতে আসে। আয়রার মাকে রাজি করাবে এবং আয়রাকে জয় করে নেবে। সব একদম পারফেক্ট, তাই না? কিন্তু 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 আয়রার মাকে দেখতেই সিদ্ধার্থের পায়ের তলার মাটি সরে যায়, কারণ আয়রার মা আর কেউ নয়, এটাই সিদ্ধার্থের সেই হাই স্কুল লাইফের প্রথম প্রেম, তার স্বপ্নের রানী বৈষ্ণবী। যে ভালোবাসা তাকে 40 বছর তাড়া করে ফিরেছে, সেই ভালোবাসাই আজ তার পথের সবচেয়ে বড় কাঁটা হয়ে দাঁড়ালো। সিদ্ধার্থ এখন কি করবে? সে কি তার প্রথম প্রেমিকাকে বেছে নিবে, নাকি তার প্রথম প্রেমিকার মেয়েকে, নাকি এই অদ্ভুত নিয়তির ফাঁদে আটকে তার জীবনটা চিরতরে ধ্বংস হয়ে যাবে? তো এই পর্যন্তই ছিল প্রথম পর্বের কাহিনী। এখন এরপর কি হতে চলেছে সেটাই দেখতে চলেছেন। তো সিদ্ধার্থ আয়রার মায়ের সাথে রেস্টুরেন্টে দেখা করতে এসেছিল, বাট বৈষ্ণবীকে দেখে ভয়ের ঠেলায় রেস্টুরেন্টের ওয়াশরুমে ঢুকে এভাবে থা মেরে বসে আছে। সিদ্ধার্থের বোন বলে, তুই যে 42টি মেয়েকে রিজেক্ট করেছিস, আমার তো মনে হয় তোর উপর তাদের অভিশাপ লেগেছে। সিদ্ধার্থ বলে, আচ্ছা দেখা না করে এখান থেকে পালিয়ে গেলে কেমন হয়? মেঘা বলে, আয়রাকে কি জবাব দিবি? সিদ্ধার্থ বলে, তাহলে সত্যটা আয়রাকে খুলে বললে কেমন হয়? মেঘা বলে, তুই তার মায়ের বয়ফ্রেন্ড। এটা শোনার পর আয়রা তোকে জীবনেও বিয়ে করবে না। সিদ্ধার্থ বলে, তাহলে উপায় একটাই, মিথ্যা বলতে হবে। মেঘা বলে, আমি তো না হয় মিথ্যা বলতে পারবো, কিন্তু তুই বৈষ্ণবীর চোখে চোখ রেখে মিথ্যা বলতে পারবি? এমন সময় আয়রা ফোন করে বলে, কি হলো, এখনো আসছো না কেন? সিদ্ধার্থ বলে, একটা ঝামেলাতে ফেসে গেছি, 5 মিনিটের মধ্যে আসতেছি। এই বলে সিদ্ধার্থ সানগ্লাস বের করে বলে, যখন আমরা কারো চোখে চোখ রেখে মিথ্যা বলতে না পারি, তখন চোখ ঢেকে রাখা দরকার। এই বলে সিদ্ধার্থ সানগ্লাস পরে রেডি হয়ে যায়। ব্যাস, এরপর দেখি সিদ্ধার্থ তার বোন মেঘাকে নিয়ে রেস্টুরেন্টে ঢুকে পড়েছে। তো এরা আসতেই আয়রা বলে, মা, এ মেঘা আর এ সিদ্ধার্থ, আমার কলেজ সিনিয়র। আয়রার মিথ্যা বলা দেখে সিদ্ধার্থ অবাক। তো আয়রার মা বৈষ্ণবী সিদ্ধার্থকে দেখে বলে, তোমার ফেসটা কেন জানি দেখা দেখা মনে হচ্ছে। সিদ্ধার্থ বলে, আমারও তো আপনার ফেসটা দেখা দেখা মনে হচ্ছে। ও, আসলে লোকে বলে আয়রা নাকি আমার মতোই দেখতে, তাই হয়তো এমনটা মনে হচ্ছে। এটা শুনে সিদ্ধার্থ যেন হাঁপ ছেড়ে বাঁচে। তো বৈষ্ণবী মেঘাকে বলে, তোমার প্রেগনেন্সি কয় মাস চলতেছে? মেঘা বলে, 7 মাস। তো এরপর এটা খেতে শুরু করলে বৈষ্ণবী বলে, একটা কথা বলি, মাইন্ড করবে না? আয়রা আমাকে বলেছে যে সে তার কলেজ সিনিয়রের সাথে দেখা করাতে আসতেছে, কিন্তু তোমার বয়স দেখে তো মনে হচ্ছে না তুমি ওর কলেজ সিনিয়র, তোমার বয়স তো ডাবল মনে হচ্ছে। তাহলে কলেজ সিনিয়র কিভাবে? সিদ্ধার্থ বলে, কারো কারো ফেস দেখে আসল বয়স বোঝা যায় না। এই যেমন আপনাকে দেখে কে বলবে যে আপনার আয়রার মতো বয়সে একটা মেয়ে আছে? পাশ থেকে মেঘা বলে, হ্যাঁ, মনে হচ্ছে আপনি আয়রার বড় বোন। মেয়ে বলে কথা। তাই এমন প্রশংসা শুনে বৈষ্ণবী খুশিতে গুলগুলা হয়ে যায়। তো এভাবে শুধু খেলে তো হবে না, বিয়ের আলাপটা তুলতে হবে। তাই সিদ্ধার্থ অনেক সাহস জুটিয়ে বলে ওঠে, আসলে আমার ফ্যামিলিতে সবাই আয়রাকে খুব পছন্দ করে, আমি, আমার বাবা মা, মেঘা, সবাই। সো আসলে এটুকু শুনতেই বৈষ্ণবী সিদ্ধার্থের দিকে এভাবে তাকায় আর সিদ্ধার্থের হাওয়া টাইট হয়ে যায়। সিদ্ধার্থ ভেবেচাকে কিভাবে বলবে ভাবতে ভাবতে বলে ওঠে, সো মেঘার বেবি শাওয়ারে আপনাকে ইনভাইট করতে চাই। মেঘাও আয়রা তো রীতিমতো শখ। সিদ্ধার্থ বলতে এসেছে কি আর বললো কি। সিদ্ধার্থ মেঘাকে বলে, তুমি কিছু বলো। মেঘা বলে, হ্যাঁ, আমার বেবি শাওয়ার, আপনারা দুজন অবশ্যই আসবেন। বৈষ্ণবী বলে, ইনভাইট করার জন্য তো আমার বাসাতেও আসতে পারতে, রেস্টুরেন্টে আসার কি দরকার ছিল? সিদ্ধার্থ বলে, আপনাকে রান্না করার কষ্ট দিতে চাইনি তাই। বৈষ্ণবী বলে,
তো ফাংশন কবে? মেঘা বলে ডেট এখনো ভাবা হয়নি, ফাইনাল হলে আয়রাকে জানিয়ে দেবো। ওকে, আমি অবশ্যই অনুষ্ঠানে আসার চেষ্টা করব। এদিকে আয়রা তো সিদ্ধার্থের উপরে রাগে জ্বলে যাচ্ছে। সিন কাট হলো দেখি পাশে এসে সিদ্ধার্থের গায়ে 105 ডিগ্রি জ্বর উঠেছে, আর এদিকে আয়রা সিদ্ধার্থকে লাগাতার ফোন করেই যাচ্ছে, বাট সিদ্ধার্থ ভয়ে কল রিসিভ করছে না। মেঘা রেগে মেঘে বলে, আমার বেবি শাওয়ার ছাড়া কি তোর মাথায় আর কিছু আসছিল না? যে অনুষ্ঠান হবেই না সেটার জন্য ইনভাইট করে এসেছিস, এখন কি হবে? সিদ্ধার্থের বন্ধু সাথিয়া বলে, টেনশন করো না, বৈষ্ণবীর দাওয়াত খেতে আসবে না। মেঘা বলে, যদি আসতে চাই তো? সাথিয়া বলে, আরে আসবে না। সিদ্ধার্থের বন্ধু নান্দু বলে, যদি আয়রা কোনোভাবে সত্যটা জেনে যায় তো? মেঘা বলে, আমরা না বললে কিভাবে জেনে যাবে? সাথিয়ার বউ জানবি বলে, জানতে পারে, একটা সম্ভাবনা আছে, সেটা হলো ইয়াররিং, যেটা সিদ্ধার্থ আয়রাকে গিফট করেছে। যারা প্রথম পর্ব দেখেননি তাদেরকে বলি, সিদ্ধার্থ হাই স্কুল লাইফে একজন স্পেশাল ইয়াররিং কাস্টম ডিজাইন বক্সে করে বৈষ্ণবীকে গিফট করেছিল, বাট বৈষ্ণবীর বাবা সেটা জেনে যাওয়ার পর সিদ্ধার্থকে পিটিয়ে সেই বক্সটা ফেরত দিয়েছিল, আর সিদ্ধার্থ সেই ইয়াররিংটাই কয়েকদিন আগে আয়রাকে গিফট করেছে। এখন এই ইয়াররিং বা বক্সটা যদি বৈষ্ণবী দেখে তাহলেই তো কেল্লা ফতে, সব কাহিনী লেজ ধরে টেনে বের হয়ে আসবে। তাই যেভাবেই হোক ইয়াররিংটার কিছু একটা করতে হবে। এটা ভেবে সিদ্ধার্থ আয়রার রাগ ভাঙানোর জন্য এই মাঝরাতেই সোজা আয়রার বাড়ির সামনে চলে আসে, ও নিচে থেকে ইশারায় রিকোয়েস্ট করে বলে, প্লিজ তোমার সাথে একটু কথা আছে, ভিতরে আসতে দাও। সিন কাট হলে দেখি আয়রা লুকিয়ে সিদ্ধার্থকে রুমের ভিতরে এনেছে এবং রেগে বেগে বসে আছে। এদিকে সিদ্ধার্থ এসেছে ইয়ার রিংটা চুরি করার জন্য, তাই সে মনে মনে ভাবতেছে রিংটা কোথায় রাখতে পারে। এদিকে সিদ্ধার্থ চুপ করে আছে দেখে আয়রা রেগে মেগে বলে, তোমাকে বেবি শাওয়ারে ইনভাইট করার জন্য ডেকেছিলাম। সরি বেবি, আমি আসলে ভয়ের ঠালায় এমনটা করেছি। তো বেবি আমাকে একটু পানি খাওয়াতে পারবে? খুব তৃষ্ণা লেগেছে। এটা শুনে আয়রা পানি নেওয়ার জন্য নিচে যেতেই সিদ্ধার্থ ইয়ার রিংটা খুঁজতে শুরু করে, বাট কোথায় খুঁজবে বুঝতে না পেরে মেঘাকে ফোন করে বলে, দিদি মেয়েরা তাদের স্পেশাল জিনিসগুলো কোথায় রাখে? মেঘা তখন এক এক করে নানা জায়গা বলতে থাকে, আর সিদ্ধার্থ এক এক করে সেই জায়গাগুলোতে খুঁজতে থাকে, কিন্তু না, কিছুতেই খুঁজে পাচ্ছে না। তখন দিদি বলে, ওয়ার্ড্রোবের উপরে কোনো বক্স থাকলে সেটাতে চেক কর। সিদ্ধার্থ তখন ওয়ার্ড্রোবের উপরে একটা বক্স দেখতে পেলে সেটা নামিয়ে দেখে সেটার ভিতরে ছোটবেলার কিছু স্মৃতি। এমন সময় আয়রা এসে হাজির। সিদ্ধার্থ বুদ্ধি খাটিয়ে বলে, আমি তোমার ছোটবেলার স্মৃতিগুলো দেখতেছি। আয়রা বলে, ছোটবেলার স্মৃতি? বাট এগুলো আমার না, আমার মায়ের। সিদ্ধার্থ তখন হাতে থাকা কাগজগুলো মেলাতেই দেখে এগুলো সেই চিঠি যেগুলো সিদ্ধার্থ হাই স্কুল লাইফে বৈষ্ণবীকে মানে আয়রার মাকে দিয়েছিল, আর আয়রার মা আজও সেগুলো এভাবে যত্ন করে আগলে রেখেছে। এইটা দেখে সিদ্ধার্থ যেন পুরো পাথর হয়ে যায়। তো সিনগুলো দেখুন, এই ফাঁকে আমি একটা কাজ সেরে নিই, কেমন? যা বলি ভুলেও কান দিবেন না, জাস্ট সিনগুলো দেখবেন, ঠিক আছে? খেলা দেখায় আসল টেনশন আর থ্রিলটা আসে তখনই যখন নিজের অনুমানটা সঠিক হয়। যারা একটু আলাদা, স্মার্ট আর সেফ এক্সাইটমেন্ট চান তাদের জন্য এনেছে এক ভিন্ন প্ল্যাটফর্ম, যেখানে খেলাটা উপভোগ করার পাশাপাশি আপনার অনুমানও থাকবে খেলার অংশ। এখানে সবকিছু সহজ, ঝামেলাহীন এবং সেফ ভাবে করা হয়েছে। শুধু ম্যাচ উপভোগ করুন আর অনুমান করে খেলে দেখুন আপনার স্পোর্টস সেন্স কতটা শক্তিশালী। আর এখানে লেনদেন করতে পারবেন সরাসরি বিকাশ, নগদ, রকেট দিয়েই। আপনার সঠিক সিদ্ধান্ত যদি আপনাকে ছোট্ট একটা বাড়তি আনন্দ এনে দেয় তাহলে গেমটাই অন্যরকম লাগবে। যা শুনলেন এটা কেবল শুরু, আসল জিনিসটা পিন করা কমেন্টে আপনার জন্য অপেক্ষা করছে। একবার দেখে নিন, মিস করলে হয়তো আফসোস করবেন। আর হ্যাঁ, আমার প্রচার কোড রোমানা ব্যবহার করে অ্যাকাউন্ট করলে থাকছে আরো চমক। আয়রা বলে, নিচে আওয়াজ হলো, মনে হচ্ছে মা জেগে গেছে, থাকো আমি নিচ থেকে পরিবেশটা দেখে আসি। এই বলে আয়রা চলে গেলে সিদ্ধার্থ ঘোর কাটিয়ে বের হয়। ওই ইয়াররিং এর বক্সটা খুঁজতে আয়রার কলেজ ব্যাগটা খুললে ফাইনালি সেই বক্সটা পেয়ে যায়। সিদ্ধার্থ বক্সটা চুরি করে নিজের কাছে রেখে দিতেই আয়রা এসে বলে, তোমাকে জিজ্ঞেস করতে ভুলে গেছি, মেঘা আপুর বেবি শাওয়ার কবে? সিদ্ধার্থ বলে, আরে আমি তো এমনি বলেছিলাম। আয়রা অবাক হয়ে বলে, কি? এদিকে মা তো যাওয়ার জন্য রেডি হয়ে আছে। এটা শুনে সিদ্ধার্থ পড়ে যায় মানকার চিপাই। তারপর আর কি, সিদ্ধার্থ এটা তার দিদিকে বললে দিদি বাবাকে ফোন করে বলে, বাবা প্লিজ আমার বেবি শাওয়ার অনুষ্ঠান করাও না। আঙ্কেল বলে, এখন তো তুই শ্বশুর বাড়িতে আছিস, তাই এগুলো তো তোর শ্বশুর বাড়ির পক্ষ থেকে করার কথা। মেঘা বলে, বাবা এরা করতে চাচ্ছে না, প্লিজ তুমি করো না, সামনে শুক্রবার শুভ দিন, ওই দিনে করো। আঙ্কেল বলে, ঠিক আছে আমি দেখতেছি। সিন চলে আসে শুক্রবারে মেঘার বেবি শাওয়ার অনুষ্ঠানে। আমরা দেখি রান্না বান্না আয়োজন সব পুরো দমে চলতেছে। আপনাদেরকে বলে রাখি, সিদ্ধার্থের পরিবার সহ এই মহল্লার সবাই জানে যে সিদ্ধার্থ হাই স্কুল লাইফে বৈষ্ণবী নামের একটা মেয়েকে ভালোবেসেছিল, আর সেই বৈষ্ণবীর মতো মেয়ে ছাড়া বিয়ে করবে না জন্যই এতদিন থেকে সব পাত্রীকে রিজেক্ট করে আসছিল। কিন্তু সেই বৈষ্ণবী যে আবার সিদ্ধার্থের লাইফে ফিরে এসেছে বর্তমান গার্লফ্রেন্ড আয়রার মা রূপে, সেটা কিন্তু কেউ জানে না, আর জানানো যাবে না, কারণ এতে কথাটা কানে কানে ছড়িয়ে পড়বে এবং বৈষ্ণবী বা আয়রার কান পর্যন্ত পৌঁছাবে। তাই সিদ্ধার্থ তার বন্ধুদেরকে একত্র করে বলতেছে, দেখ ভাই, বৈষ্ণবী আসলে কেউ এই বৈষ্ণবীর নামটা মুখে উচ্চারণ করবি না, এতে সবার কান খাড়া হবে ও বোঝার চেষ্টা করবে এটাই সেই বৈষ্ণবী কিনা। নান্দু বলে, মহল্লার কেউ বৈষ্ণবীর নামটা ভুলেও মুখে নেয় না, কারণ এই নাম শুনলেই তুই
তুই তোর লাভ স্টোরিটা বলে কান ঝালাপালা করিস। সিদ্ধার্থ বলে কিন্তু বৈষ্ণবী এসে যদি পরিচয় দেওয়ার সময় নিজের নামটা বলে তখন? সাথিয়া এবার টেনশনে পড়ে যায়। সিদ্ধার্থ বলে তোরা নজর রাখবি বৈষ্ণবী আসলে যেন কারোর সাথে কথা বলার সুযোগ না পাই, ঠিক আছে? আর হ্যাঁ, এই ব্যাপারটা দিদিকেও বোঝাতে হবে। এই বলে সিদ্ধার্থ মেঘার কাছে আসতেই একটা গাড়ি আসার আওয়াজে সবাই সামনে তাকায়। সিদ্ধার্থ রিসিভ করতে যাবে এমন সময় আঙ্কেল আসে, ও আঙ্কেল রিসিভ করতে এগিয়ে যায়। সাথিয়া বলে আব্বে তাড়াতাড়ি যান, নয়তো আঙ্কেল আয়রার মায়ের নাম জিজ্ঞেস করতে পারে। সিদ্ধার্থ দিয়ে দেবো। তো আঙ্কেল এসে নামস্তে করতেই সিদ্ধার্থ মাঝখানে ঢুকে হাই হ্যালো করে। আঙ্কেল বলে আমি সুরেন্দার রেড্ডি, এটা আমার ওয়াইফ লক্ষ্মী রেড্ডি, আমরা সিদ্ধার্থের বাবা মা। তো তোমার নাম? সিদ্ধার্থ দিন করে বলে এ আয়রা আর ইনি আয়রার মা। এর মাঝে সিদ্ধার্থের বোনও বিষয়টা সামলাতে আসেও টপিক চেঞ্জ করে, বাট সিদ্ধার্থের মা আবার বলে আপনি কিন্তু আপনার নামটা বললেন না। মেঘা দুম করে চিৎকার দিয়ে উঠে পেট ব্যথার ভান শুরু করলে সবাই অস্থির হয়ে পড়ে, ওর নাম শোনার বিষয়টা ভুলে যায়, যা দেখে সিদ্ধার্থ যেন হাঁপ ছেড়ে বাঁচে। তো সিদ্ধার্থের বাবা যেহেতু সিদ্ধার্থ ও আয়রার রিলেশনের ব্যাপারে জানে, তাই সে আয়রাকে বলে বেটি তোমার মাকে তোমাদের বিষয়ে জানিয়েছ? আয়রা বলে বাবা এই দায়িত্বটা আমি সিদ্ধার্থকে দিয়েছি, কিন্তু সে তো বলতেই পারছে না। আঙ্কেল বলে টেনশন করো না, আজকেও বলে দিবে। এই বলে আঙ্কেল আয়রার সাথে আলাপ করার জন্য সাইডে নিয়ে যায়। এদিকে মহল্লার দুই ভাবি বৈষ্ণবীকে দেখে কথা বলার জন্য আসেও বলে আপনি কি মেঘার শ্বশুর বাড়ির আত্মীয়? বৈষ্ণবী বলে না, সিদ্ধার্থ আমার মেয়ের সিনিয়র। সিনিয়র কোথায়? অফিসে? না না, কলেজে। তো ভাইজাকে তুমি কোথায় থাকো? শ্রীপুরে। শ্রীপুরের মিস্টার ভেঙ্কট রাওকে চেনো? হ্যাঁ, সে আমার বাবা। আরে তাই তো মনে হচ্ছিল তোমাকে কোথাও দেখেছি। তুমি বৈষ্ণবী তাই না? সাথিয়া দুম করে এসে ভাবির উপর চিল্লিয়ে বলে ভাবি আপনাকে কখন থেকে খুঁজতেছি, আর আপনি এখানে? ওদিকে যান, রিঙ্কু ও প্রিয়াঙ্কা ভাবি সে মজা করতেছে। এই বলে সাথিয়া কৌশলে এদেরকে বিদায় করে ও পণ্ডিতজি আপনাকে ডাকতেছে বলে বৈষ্ণবীকেও এখান থেকে সরিয়ে নিয়ে যায়। ওদিকে আঙ্কেল আয়রার সাথে আলাপ করতে করতে বলে ওঠে আরে আমি তো শুনতেই ভুলে গেছি, তোমার মায়ের নামটা কি? সিদ্ধার্থ বলে ওঠে বাবা। আঙ্কেল বলে আরে ওকে বলতে দে তো। সিদ্ধার্থ ইশারায় বাবাকে বোঝায় আয়রার সাথে পার্সোনাল সময় দরকার। তখন আঙ্কেল ইশারায় আয়রাকে বলে যাও বেটি। তো আয়রা সাইডে আসলে সিদ্ধার্থ বলে তোমাকে অনেক সুন্দর লাগতেছে। আয়রা বলে আসলে ভেবেছিলাম তুমি আমাকে যে ইয়াররিং দিয়েছিলে সেটা পরে আসবো, কিন্তু আজকে কেন জানি খুঁজেই পেলাম না। ওদিকে বৈষ্ণবী অনুষ্ঠান শেষ করে সবার থেকে বিদায় নেওয়ার জন্য বলতেছে আমাকে অনুষ্ঠানে দাওয়াত করার জন্য ধন্যবাদ, অনেকদিন পর আমি এমন পরিবেশ এনজয় করলাম। দূর থেকে আয়রা এসব দেখে সিদ্ধার্থকে বলে বহু বছর পর আমি আজ মাকে এতটা খুশি দেখতেছি, তাই এটাই সেরা সুযোগ, এক্ষুনি মায়ের সাথে বিয়ের আলাপটা করো প্লিজ। কিন্তু সিদ্ধার্থ কিছুতেই সাহস পাচ্ছে না। নান্দু বলে টেনশন নিও না, ওর বাবা যেভাবে ওর মায়ের সাথে মিশতেছে তাতে শিওর থাকো সেই বিয়ের আলাপটা তুলবে। সিন আঙ্কেলের কাছে আসলে দেখি আঙ্কেল আবার বলতেছে যখন থেকে এসেছো তখন থেকে জানার চেষ্টা করে যাচ্ছি তোমার নামটা কি। এই রে কাম সারছে। সিদ্ধার্থ এরা তো দূরে আছে, এখন সামলাবে কিভাবে? তখনই অনেকগুলো ছেলে মেয়ে চিল্লিয়ে বলে ওঠে হাই ম্যাম, আর বৈষ্ণবীর অ্যাটেনশন সেদিকে চলে যায়। তো এগুলো আয়রার ক্লাসমেট, তাই বৈষ্ণবী এদের সবাইকে চেনে। নান্দু সিদ্ধার্থকে বলে তুই এদেরকে ইনভাইট করেছিস কেন? সিদ্ধার্থ বলে সকালে এসে খেয়ে যেতে বলেছিলাম, কিন্তু এরা কেবল আসতেছে। বৈষ্ণবী বলে তোমরা এত লেট করে আসলে কেন? আয়রা বলে আমি তো ভেবেছিলাম তোমরা আসবে না। একজন বলে স্যারের ফাংশন কিভাবে মিস করতে পারি? বৈষ্ণবী বলে স্যার? মেয়েটি বলে হ্যাঁ। এটা শুনে বৈষ্ণবী অবাক হয়ে সিদ্ধার্থের দিকে তাকালে সিদ্ধার্থের তো কলিজা শুকিয়ে যায়। কিন্তু 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 সিদ্ধার্থ কৌশলে সাইড হয়ে যায় আর পিছনে থাকা সাথিয়াকে ইশারায় হাইলাইট করে। যারা প্রথম পর্ব দেখেনি তাদেরকে জানাই সাথিয়া আসলে আয়রার কলেজ টিচার, আর সিদ্ধার্থ আয়রাকে পটানোর জন্য পরে সেই কলেজের টিচার হিসেবে জয়েন করেছে। তো বৈষ্ণবী সবার থেকে বিদায় নিয়ে যেতে থাকলে আঙ্কেল বলে নামটা এখনো জানা হলো না, কিন্তু বৈষ্ণবী সেটা শুনতে পায় না, বাঁচা গেল। কিন্তু এদিকে সিদ্ধার্থ বিয়ের আলাপ না করতেই আয়রার মা চলে যাচ্ছে, তাই মেঘা বলে তাড়াতাড়ি যা আলাপটা কর। সিদ্ধার্থ এক বুক সাহস নিয়ে ডাক দিয়ে থামায় ও কাছে এসে বলে একটা বিষয়ে বলতে ভুলে গিয়েছিলাম। আয়রা ভাবে যাক এবার তাহলে ফাইনালি সাহসটা করলো। বাট বৈষ্ণবী এভাবে তাকালে সিদ্ধার্থ আবার ভেবাচাকে খেয়ে যায় ও বলে আপনাকে একটা রিটার্ন গিফট দিতে চাচ্ছি, 1 মিনিট। এই বলে সিদ্ধার্থ গিফট আনতে গেলে আয়রা আবার হতাশ হয়ে যায় ও মাকে বলে মা তুমি কারে ওয়েট করো, আমি গিফট নিয়ে আসতেছি। তো সিদ্ধার্থ গিফট এনে আয়রাকে বলে সরি আমি চেষ্টা করছিলাম। আয়রা রেগে মেগে বলে আমি বুঝতেছি না বিয়ের কথাটা বললে প্রবলেম কোথায়? তুমি মার সাথে আলাপ করবে, তারপর মা আমার সাথে আলাপ করবে, ততদিন পর্যন্ত তোমার সাথে আমার যোগাযোগ বন্ধ, বাই। এই বলে আয়রা রেগে মেগে চলে গেলে সিদ্ধার্থ ফিরে আসতেই সিদ্ধার্থের বাবা রেগে মেগে বলে আচ্ছা তোর সমস্যা কি? বিয়ের আলাপ করতে এত ভয় পাচ্ছিস কেন? মনে হচ্ছে তুই কিছু একটা বিষয় থেকে পালিয়ে বেড়াচ্ছিস। এটা শুনে সিদ্ধার্থ ট্রিগার হয়ে যায় ও ইশারাই বলে ঠিক আছে আসতেছি। এই বলে সিদ্ধার্থ রেগে মেগে আয়রার মায়ের কাছে যায়। সিন কাট হয়ে বাসার ছাদে আসলে দেখি সিদ্ধার্থ ফাইনালি বিয়ের কথাটা বলেছে ও বৈষ্ণবী রেগে মেগে বলতেছে তার মানে তুমি যা বলেছিলে সব মিথ্যা ছিল, তুমি ওর সিনিয়র না? না
আমি ওর টিচার। আর আমাকে বেবি শাওয়ারে ইনভাইট করাটা, এটা করেছি যাতে আপনাকে বাসায় আনতে পারি। তার মানে সব মিথ্যা? না, একটা সত্য আছে, তা হলো আমি আয়রাকে ভালোবাসি। এটা শুনে বৈষ্ণবী রেগে মেগে আয়রাকে টেনে নিয়ে যেতে থাকলে আয়রা দুম করে সিদ্ধার্থের হাতটা ধরে ফেলে। বলতে আমার প্রবলেম ছিল না, বলার পর প্রবলেম হয়, বুঝেছ? এই বলে সিদ্ধার্থ আয়রার হাতটা ছেড়ে দেয়। তো বৈষ্ণবী আয়রাকে বাসাতে এনে রাতে বোঝানোর চেষ্টা করে যে এই রিলেশন টিকবে না, এটা জাস্ট তোদের আবেগ, এছাড়া আর কিছুই না, দেখবি কয়দিন পর হারিয়ে যাবে। আয়রা বলে আমিও প্রথম এমনটাই ভেবেছিলাম, তবে সে আমার ধারণাকে ভুল প্রমাণ করে দিয়েছে। আর আজকে যখন তুমি আমাকে এইভাবে নিয়ে আসলে তখন সে সারাদিন থেকে আমার বাড়ির সামনে এসে দাঁড়িয়ে আছে, বিশ্বাস না হলে গিয়ে দেখে আসো। এটা শুনে বৈষ্ণবী বেলকনিতে এসে নিচে তাকালে দেখে হ্যাঁ সত্যি সিদ্ধার্থ দাঁড়িয়ে আছে। তখন বৈষ্ণবী ভিতরে এসে রেগে মেগে বলে কাল থেকে হয়তো রুমে বন্দি থাকবি, নয়তো যেখানে যাবি আমি তোর সাথে থাকবো। এই বলে বৈষ্ণবী রেগে মেগে চলে গেলে আয়রা বাহিরে এসে যেই না হাসি মুখে সিদ্ধার্থকে হাই দেয়, ব্যাস সিদ্ধার্থ বুঝে যায় আয়রা তাহলে সিদ্ধার্থের পক্ষে আছে। এরপর বৈষ্ণবী এসে যেই না রেগে মেগে আয়রাকে নিয়ে যায়, সিদ্ধার্থ বুঝে যায় বৈষ্ণবীর বিপক্ষে চলে গেছে। তারপর থেকে সিদ্ধার্থ নানাভাবে আয়রার মা বৈষ্ণবীকে মানানোর চেষ্টা শুরু করে, রোজ কোনো না কোনো ভাবে সরি বলে ও নানাভাবে বোঝানোর চেষ্টা করে যে সে সত্যি আয়রাকে অনেক ভালোবাসে। বাট বৈষ্ণবী কিছুতেই সিদ্ধার্থের ভালোবাসার উপর আস্থা আনতে পারে না, বরং সে আরো সিদ্ধার্থের এভাবে রোজ ফলো করায় প্রচুর বিরক্ত হতে থাকে। এদিকে সিদ্ধার্থ তো এত সহজে হাল ছাড়ার পাত্র নয়, তাই সে বৈষ্ণবীর এত ইগনোরের পরেও বারবার নানাভাবে বৈষ্ণবীর মনটা গলানোর চেষ্টা করতেই থাকে। এভাবে চলতে থাকলে একটা সময় বৈষ্ণবী এতটা ফ্রাস্ট্রেট হয়ে যায় যে সে তার বাবাকে মানে আয়রার নানাকে ঘটনাটা জানায়। তখন আঙ্কেল বলে টেনশন করিস না, ছেলেটিকে মেরে কলেজ থেকে তাড়ানোর ব্যবস্থা করতেছি। বৈষ্ণবী বলে তাহলে কি সমাধান হবে? আঙ্কেল বলে অবশ্যই, মনে আছে তোর হাই স্কুল লাইফেও একটা ছেলে তোর পিছনে পড়েছিল, তখন আমি ছেলেটিকে মেরে স্কুল থেকে বের করে দিয়েছিলাম। এরপর থেকে তোকে ফলো করা তো দূরের কথা, ছেলেটি আর কোনোদিন তোর সামনেও আসেনি। এটা শুনে বৈষ্ণবী কি যেন ভেবে কিছুক্ষণ পরে এভাবে তাকায় আর সিন কাট হলে দেখি বৈষ্ণবীর বাবা গুন্ডা দিয়ে সিদ্ধার্থকে এখানে ডেকে আনতেছে। তো সিদ্ধার্থ এসে বলে আপনি আমাকে ডেকেছেন? আঙ্কেল বলে তুমি একজন টিচার হয়ে ছাত্রীর সাথে প্রেম করতেছো। সিদ্ধার্থ বলে স্যার আমি ছাত্রীর সাথে প্রেম করছি না, বরং যে মেয়ের প্রেমে পড়েছি তার জন্য টিচার হয়ে জয়েন করেছি। আঙ্কেল বলে তুমি নিজের বয়স দেখো, ওই মেয়ের বয়স দেখো, তোমার একটুও লজ্জা করছে না? সিদ্ধার্থ রেগে না গিয়ে বরং সম্মানের স্বরে বলে দেখেন স্যার বয়সে কি আসে যায়। আঙ্কেল তখন হুমকি দেখানো শুরু করলে সিদ্ধার্থ বলে আপনি কি ভেবেছেন কিছু গুন্ডা দিয়ে আমাকে ডেকে আনবেন আর আমি ভয়ে আয়রাকে ছেড়ে দিব? এমনটা কখনোই হবে না। এই বলে সিদ্ধার্থ হিরো স্টাইলে চলে যেতে থাকলে যা হওয়ার তাই হয়, মানে গুন্ডারা তেড়ে আসেও মারামারি শুরু হয়ে যায়। তারপর আর কি বুঝতেই পারতেছেন, হিরো বলে কথা, সে তো আর মার খাবে না তাই না? আর এমন একটা ইমোশনাল মুহূর্তে হিরো মার খেলে সেটা জাতীয় তো মেনে নিবে না তাই না? তাই সেটাই হয় যা আইডিয়া করতেছেন। হিরো ব্যাট হাতে সবাইকে ছক্কা মেরে বাউন্ডারির বাহিরে পাঠিয়ে দেয়। এদিকে দেখি আয়রাও বাড়িতে ভাঙচুর শুরু করে দিয়েছে, কারণ সিদ্ধার্থ পিছনে গুন্ডা লাগিয়ে দেওয়ার বিষয়টা তার কানে এসেছে। বৈষ্ণবী বলে তোমার পাগলামো শেষ হয়েছে নাকি আরো বাকি আছে? আয়রা বলে জিনিস ভাঙ্গা যদি পাগলামো হয় তাহলে কাউকে মারার জন্য গুন্ডা পাঠানো সেটা কি? বৈষ্ণবী বলে তুমি যদি পুরো বাড়ির সবকিছুও ভেঙে ফেলো তবুও আমি এই সম্পর্কে রাজি হব না। কিন্তু মা কেন? একটা তো কারণ বলো, সে কেন আমার জন্য সঠিক চয়েস নয় আর আমি ওকে কেনই বা ছাড়বো? বৈষ্ণবী বলে কারণ হলো তোমার বাবা, সে আর আমি সেপারেট হয়েছি এটা তুমি জানো, বাট আমাদের সেপারেট হওয়ার মেইন কারণ ছিল এই বয়সের পার্থক্য।
সে ভাবতো আমি কাউকে ভালোবাসি, তাই আমাকে তার সাথে জোর করে বিয়ে দেওয়া হয়েছে। আর বয়স তার থেকে কম থাকে, সে সবকিছুতেই আমার সাথে বাচ্চা মেয়ের মতো আচরণ করতো। আমি কিছু বলি তো বলে তুমি বাচ্চা মেয়ে, তুমি কিছু জানো না, এই বলে চুপ করে দিত। কোনো অন্যায়ের প্রতিবাদ করতাম তো রেগে মেগে চুপ করে দিত, নয়তো গায়ে হাত তুলে। আমি যখন এসব সহ্য করতে না পেরে সেপারেট হওয়ার কথা ভাবলাম, তখন তুমি আমার পেটে। ভাবলাম সেপারেট হলে তোমার লাইফে বাবার অভাব আসবে, তাই সব কষ্ট মাথা পেতে নিয়ে সংসার টিকিয়ে রাখার চেষ্টা করে যাচ্ছিলাম। কিন্তু কিছুতেই যখন সংসারের অশান্তি কমছিল না, তখন ভাবলাম এখানে আমি যখন ভালো থাকতে পারছি না, তখন তুমি কিভাবে ভালো থাকবে। তাই তোমাকে ভালো লাইফ দেওয়ার জন্য আমি সব বিসর্জন দিলাম এবং তোমাকে আগলে ধরে জীবনের এতগুলো বছর একা কাটিয়ে আসলাম। আসলে বয়সের পার্থক্য মেইন সমস্যা না, তবে এটা শত শত সমস্যার জন্ম দেয়। তাই তুমিও ওর সাথে সুখে থাকতে পারবে না। এসব শুনে আয়রা ইমোশনাল তো হয়, বাট মাকে বলে, দেখো মা, বয়সের পার্থক্য আছে বলেই যে সিদ্ধার্থ আর পাপা একই তা নয়। সব সম্পর্কের মাঝেই ঝগড়া হয়, এর সাথে বয়সের কোনো লেনাদেনা নেই। একসাথে থাকার জন্য ভালোবাসা দরকার। তুমি তাকে বিয়ে করেছো যাকে তুমি ভালোবাসতে না, আর আমি তাকে বিয়ে করতে চাচ্ছি যাকে আমি ভালোবাসি। তাই দুটি স্টোরি আলাদা, অনুভূতি আলাদা, সম্পর্কটাও আলাদা। আমরা কখনো কাউকে ছেড়ে যাব না। এই বলে আয়রা চলে গেলে বৈষ্ণবী তো পুরো থমেরে দাঁড়িয়ে থাকে ও আয়রার বলা কথাগুলো ভাবতে থাকে। সিন কাট হলে দেখি বৈষ্ণবী সিদ্ধার্থের সাথে একটা রেস্টুরেন্টে দেখা করেছে। বৈষ্ণবীর হাবভাব দেখে সিদ্ধার্থ বুঝে যায় বৈষ্ণবী মেনে নিতে যাচ্ছে, বাট ফাইনাল সিদ্ধান্ত নেওয়ার আগে সিদ্ধার্থের ইন্টারভিউ নিতে ডেকেছে। এই ইন্টারভিউ সিদ্ধার্থ পাস করলে তবেই বিয়েটা হবে। তো বৈষ্ণবী প্রথম প্রশ্ন করে, বলো আয়রাকেই ভালোবাসো কেন? ওকে এত ভালোবাসার কারণ কি? সিদ্ধার্থ যেই বলে ওর কোয়ালিটি ম্যাম। সাথে দুম করে গলায় খাবার আটকার ভান করে সিদ্ধার্থকে আটকানোর চেষ্টা করে, কিন্তু সিদ্ধার্থ সেদিকে পাত্তা না দিয়ে আপন মনে বলতে থাকে, আয়রার কয়েকটা গুণ আমার ভীষণ ভালো লেগেছে। কেউ ভুল করে তার কোনো ক্ষতি করলে সে রেগে যাওয়ার বদলে বরং অপর পাশের লোকটার দিকটা ভেবে কখনো রাগ করে না। আর একটা বিষয়, এটা নিশ্চয়ই আপনি ওকে শিখিয়েছেন, তাহলে ও চোখের ভাষায় কথা বলতে জানে। বৈষ্ণবী বলে, এত ছোট ছোট বিষয়ের জন্য ভালোবাসা হয়? সিদ্ধার্থ বলে, ছোট ছোট বিষয়ের জন্য যখন ঝগড়া হতে পারে, তো ছোট ছোট বিষয়ের জন্য ভালোবাসা হতে পারে না কেন? এইভাবে প্রশ্নগুলো হ্যান্ডেল করা দেখে এবার সাথিয়া খুশি হয়ে যায়। এদিকে সিদ্ধার্থের জবাবগুলো বৈষ্ণবীরও পছন্দ হয়ও সে ফাইনালি রাজি হয়ে যায়ও, বলে আমি রাজি, তবে দুইটি শর্ত আছে। তোমার স্বাস্থ্য একটু বেশি, এটা কমাতে হবে, নয়তো আমার মেয়ের সাথে মানাবে না। আর হাত, তুমি ঠিক মতো আয়রার খেয়াল রাখবে তো না? সিদ্ধার্থ বলে, আপনার যদি আমার উপর এই ভরসা না থাকতো তাহলে আমার সাথে এই মিটিংটা করতেই না। বৈষ্ণবী খুশি হয়ে বলে, কোনো একটা শুভ দিন দেখে আমি তোমার বাসাতে আসতেছি। সিদ্ধার্থ ঝটকা খেয়ে যায়। বৈষ্ণবী বলে, তোমার বাবা মেয়ের সাথে কথা বলার জন্য। এই বলে বৈষ্ণবী যেতে থাকলে সিদ্ধার্থ বলে, আপনার মেয়ের এক্সাম রেজাল্ট নিয়ে টেনশন করবেন না, আমি পাস করে দেব। এদিকে সিদ্ধার্থ বলে, ভাই খুশি হোস না, আর একটা ঝামেলাতে ফেসে গেলাম। এখন তো আমার বাবা মাকে জানাতেই হবে যে আয়রার মাই আমার সেই বৈষ্ণবী, নয়তো তারা অন্যভাবে জানলে কোনো একটা ঝামেলা পেকে যাবে। সে কাট হয়ে কয়দিন পর আসলে দেখি আয়রার মা আজকে সিদ্ধার্থের বাসায় আসতেছে। তাই সিদ্ধার্থ তার বাবা মাকে বলতেছে, দেখো আয়রার মা আসার আগে আমি 3টি জিনিস ক্লিয়ার করতে চাই। 1, বিয়েতে কোনো যৌতুক দাবি করবে না। 2, বিয়ের ডেট বা লোকেশন নিয়ে আয়রার মায়ের সাথে কোনো প্যাচাপ্যাচি করবে না। বাবা বলে, ঠিক আছে, এবার লাস্টটা বল। সিদ্ধার্থ সাহস জুটিয়ে বলে ওঠে, লাস্ট হচ্ছে আয়রার মায়ের নাম বৈষ্ণবী। আঙ্কেল বলে, গুড, অনেক ভালো নাম। হ্যাঁ, আঙ্কেল আন্টি তো হাসতে হাসতে লুটে পড়ার অবস্থা। আন্টি অনেক কষ্টে হাসি আটকিয়ে বলে, সাবাস, ছোটবেলার প্রেমিকাকে পেলি না, কিন্তু অবশেষে সেই নামের শাশুড়ি পেয়ে গেলি। এখন আবার তোর শাশুড়িকে ছোটবেলা লাভ স্টোরি শুনিয়ে ওর কানটা ঝালাপালা করিস না, জানো, তাহলেই হয়। সিদ্ধার্থ বলে, দেখো তোমরা বুঝতে পারছো না আমি কি বলতে চাচ্ছি। মেঘা সিদ্ধার্থকে থামিয়ে দিয়ে বলে, সিদ্ধার্থ আসলে বলতে চাচ্ছে যে তোমরাও যেন আয়রার মায়ের সামনে ওর লাভ স্টোরির আলাপ না তোলো। আঙ্কেল বলে, আরে না না, আমাকে কি পাগলা কুত্তায় কামড় দিছে যে এসব বস্তা বস্তা লাভ স্টোরি শোনাবো? তো একটুর মাঝে আয়রার মা আয়রা ও আয়রার নানাকে নিয়ে চলে আসলে সিদ্ধার্থের পরিবার খুবই ভালোবাসা ও মমতার সহিত তাদেরকে রিসিভ করে ও বিয়ের আলাপ ফাইনাল করার জন্য ভিতরে গিয়ে বসে। যা দেখে সিদ্ধার্থ ও আয়রা তো খুশিতে গুলগুলা। সিন চলে আসে এঙ্গেজমেন্টের দিনে। যাক, ফাইনালি অবশেষে এদের বিয়েটা হতে চলেছে। সিদ্ধার্থ আয়রা সহ 2 পরিবারের সবাই তো মহা খুশি। এদিকে সাথিয়া মেঘাকে বলে, এত জটিল একটা বিয়ে এত সহজে হতে যাচ্ছে, আমার কেন জানি হজম হচ্ছে না। মেঘা বলে, চুপ কর, অশুভ কথা বলিস না। এমন সময় সাথিয়া সামনে তাকালে দেখে তার মন যা বলছিল ঠিক সেটাই হতে চলেছে। মানে সাথিয়ার হাই স্কুল লাইফের শত্রু শিবা বিয়েতে হাজির। এই রে, কাম সারছে। এখন সে যদি বদলা নেওয়ার জন্য এই ভরা বিয়ে বাড়িতে সব বলে দেয়, তাহলে তো বিয়ে চাঙ্গে উঠবে। এটা ভেবে সবাই তো ভয়ে অস্থির।
মেঘা সিদ্ধার্থের কানে কানে বলে, সামনে দেখ কে এসেছে। সিদ্ধার্থ সামনে তাকালে তো শখ। এদিকে শিবা এইভাবে একটা হাসি দেয়, যা দেখে সিদ্ধার্থের তো ফেটে যাচ্ছে, বাট এখন কি হতে চলেছে আর সে কিভাবে সেটা সামাল দিবে কিছুই বুঝতে পারছে না। তো বিয়ের শাস্ত্রগুলো পালন হচ্ছে, ও ধীরে ধীরে অনুষ্ঠানটা সম্পূর্ণের দিকে যাচ্ছে। এই শাস্ত্রটা হলেই শেষ, তাই সিদ্ধার্থ শিবার দিকে তাকিয়ে আছে। এদিকে সিদ্ধার্থের মা বলে, দাঁড়াও দাঁড়াও। এই বলে আন্টি তার ব্যাগ থেকে সেই ইয়াররিং এর বক্সটা বের করে। এই গেল। আসলে সিদ্ধার্থ তার ভবিষ্যৎ বউকে এটা দিবে বলে যে সেই ছোটবেলা থেকেই এটা আগলে রেখেছে, এটা তো আন্টি জানতো, তাই আন্টি এটা বাসা থেকে নিয়ে এসেছে। ওদিকে সিদ্ধার্থ শিবার দিকে তাকিয়ে আছে, তাই এদিকে খেয়াল করেনি। বাট এদিকে বৈষ্ণবী বক্সটা দেখে তো রীতিমতো শক খেয়ে গেছে। তো সিদ্ধার্থ বক্সের বিষয়টা খেয়াল না করে শিবার কাছে এসে বলে, দেখ শিবা, আজকে কোনো ঝামেলা করিস না প্লিজ। শিবা বলে, আমি তো জাস্ট কংগ্রাচুলেশন জানাতে এসেছি। এটা শুনে সাথিয়া যেন হাফ ছেড়ে বাঁচে, বাট আসল ফাড়া তো ওদিকে ঘটে যাচ্ছে। বৈষ্ণবী সেই বক্সটা খুলে দেখতেছে, এটা তো সেই বক্স এবং সেই ইয়াররিং যেটা হাই স্কুল লাইফে তার প্রেমিক তাকে গিফট করেছিল। সিন কাট হয়ে চলে আসে সমুদ্র সৈকতে। আমরা দেখি বৈষ্ণবী সিদ্ধার্থকে এখানে রেখেছে। তো সিদ্ধার্থ এসে বলে, ম্যাম কি জন্য রেখেছেন? তখন বৈষ্ণবীকে ভালোবাসার দায়ে সিদ্ধার্থকে স্কুল থেকে যে ট্রান্সফার দেওয়া হয়েছিল সেই ট্রান্সফার সার্টিফিকেটটা বৈষ্ণবী সিদ্ধার্থকে ধরিয়ে দেয়। সিদ্ধার্থ সেটা দেখে তো রীতিমতো শখ, কারণ এটার মানে হলো বৈষ্ণবী সব জেনে গেছে। তারপরেও সিদ্ধার্থ না বোঝার ভান করে বলে, এটা কার? নাম তো সেম লাগতেছে। বৈষ্ণবী বলে, এটা তোমার না? সিদ্ধার্থ বলে, না তো। তখন বৈষ্ণবী বলে, এটা যদি তোমার না হয় তাহলে এই ইয়াররিং বক্সটা তোমার কাছে কি করে এলো? এবার সিদ্ধার্থ চুপ হয়ে যায়। বৈষ্ণবী বলে, ছোটবেলায় যে ছেলেটি আমাকে এই গিফটটা দিয়েছিল তুমি সেই ছেলে সিদ্ধার্থ। সিদ্ধার্থ ভয়ে চুপ। বৈষ্ণবী বলে, তুমি জানো তোমার নাম জানার আমি কত চেষ্টা করেছিলাম, আজ ফাইনালি অনেক খুশি তোমার নামটা জেনে এবং তোমার দেখা পেয়ে। তুমি নিশ্চয়ই ভয় পেয়ে আছো এটা ভেবে যে সত্যটা জানার পরে আমি আয়নার সাথে তোমার বিয়েটা হতে দিব না, কি তাই তো? আসলে সন্দেহ একদম সঠিক। সিদ্ধার্থের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। বৈষ্ণবী বলে, আমি ওপেন মাইন্ডেড, তবে এতটাও ওপেন মাইন্ডেড নয় যে আমার মেয়ের বিয়ে তার সাথে দিব যে ছেলে একটা সময় আমাকে ভালোবাসতো। এটা কখনোই হবে না। আর হ্যাঁ, আমি আয়রাকে বুঝিয়ে সামলে নেব, আর আশা করি তুমিও নিজেকে সামলে নেবে। এই বলে বৈষ্ণবী গুড বাই জানিয়ে চলে যায়। আর সিন কাট হলে দেখি সিদ্ধার্থ বাসায় এসে এইভাবে উদাস হয়ে বসে আছে। একটুর মাঝে আয়রা এসে হাজির হয় ও বলে, তুমি ছোটবেলায় যে মেয়েকে ভালোবাসতে সেটা আমার মা ছিল? সিদ্ধার্থ থমেরে আছে, সে কোনো জবাব দেয় না, কিন্তু আয়রা হেসে ওঠে। আয়রার হাসা দেখে এরা তো অবাক, এরা বুঝতে পারছে না এটা খুশি না এটা রাগ। আয়রা বলে, ভয়ের কিছু নেই, আমি রাগ করিনি। আসলে যে ঘটনাটা ঘটেছে এটা সত্যি অবাক করা, সাথে অনাকাঙ্ক্ষিত। সিদ্ধার্থ বলে, আসলে আমি তোমাকে অনেক আগেই বলতে চেয়েছিলাম। আয়রা বলে, আমি বুঝতে পারছি, আমার মা যে তোমার ছোটবেলায় ক্রাশ এটা বলতে পারাটা সত্যি অনেক কঠিন একটা ব্যাপার। সো ইটস ওকে, বাট আমার একটা বিষয় জানার ছিল, আমার মায়ের প্রতি এখনো কি কোনো ফিলিংস আছে নাকি? আরে না না না, ওটা তো ছোটবেলায় ছিল। সত্যি সব ভুলে গেছো তো? হ্যাঁ হ্যাঁ, তাহলে ঠিক আছে, কোনো সমস্যা নেই। এটা শুনে সবাই তো খুশি হয়ে যায়। আয়রা বলে, মাকে মানানো একটু কঠিন হবে, তবে এটা আমার উপর ছেড়ে দাও, আমি মানিয়ে নিব। সাথে খুশি হয়ে বলে, এমন একটা বিষয় এত সহজেই মেনে নিলে এটা সম্ভব কেবল তুমি জেনজি বলে। জানভি বলে, বাপরে, ভয়ে আমার তো কলিজা শুকিয়ে আসছিল। তো যাই, সবার জন্য কফি বানিয়ে আনি। এই বলে জানভি কফি বানাতে গেলে আয়রা সিদ্ধার্থকে মিষ্টি করে বলে, টেনশন করে না, বিয়েটা হচ্ছে। সাথিয়া বলে, আসলে সব দোষ আমারই। আমার তখনই সন্দেহ করা উচিত ছিল যে তুমি হয়তো বৈষ্ণবীর মেয়ে, যখন তোমার মাঝে 5টি কোয়ালিটি পাওয়া গিয়েছিল। কোয়ালিটি? কিসের 5টি কোয়ালিটিস? সাথিয়া বলে, আরে সিম্পল, মেয়ের রাগ থাকবে না, সবসময় হাসি মুখ হতে হবে, মেয়ের অনেক বেশি ফ্রেন্ডস থাকতে হবে, সবসময় পজিটিভ ভাবে এমন হতে হবে, চকলেট গিফটে পড়ে যাবে না এমন হবে, আর লাস্ট পয়েন্ট হলো চোখে চোখে কথা বলতে পারা এমন হতে হবে। এই 5টি কোয়ালিটি যে মেয়ের মাঝে আছে সে এমন মেয়েকেই খুঁজছিল, আর এই সব কয়টি কোয়ালিটি তোমার মাঝে মিলে গেছে। এটা শুনে আয়রা অবাক হয়ে সিদ্ধার্থকে বলে, তার মানে তুমি আমাকে এই জন্য ভালোবেসেছো যে আমি আমার মায়ের মতো? আরে না, শুধু ওই কোয়ালিটির জন্য। তার মানে যদি আমার মাঝে সেই 5টি কোয়ালিটি না পেতে তাহলে তো আমাকে ভালোবাসা তো দূরের কথা, আমাকে পাত্তাও দিতে না, তাই না? সাথে বলে, আরে না না, এগুলো তো রিলেশনের শুরুর দিকের কথা। আয়রা বলে, স্যার, শুরুটাই তো গুরুত্বপূর্ণ। আমার মাঝে যে কোয়ালিটিগুলো দেখেছে বলে ও আমাকে ভালোবাসতেছে, সেই অনেক কোয়ালিটি তো বাস্তবে আমার মাঝে নেই। এরপর সিদ্ধার্থকে বলে, জানো
এয়ারপোর্টে তুমি যখন আমার গায়ে কফি ফেলে দিয়েছিলে তখন আমার ভীষণ রাগ হচ্ছিল, কিন্তু আমি ভদ্রতার খাতিরে তোমাকে সেটা বুঝতে দেইনি। আর হ্যাঁ, আমার বেশি ফ্রেন্ডসও নেই, কারণ এটা আমার অপছন্দ। এরপর বাকি যে কোয়ালিটিগুলো সেগুলোও তো আমার নিজস্ব নয়, আমার ফেভারিট বিভিন্ন ড্রামা ক্যারেক্টার থেকে অনুকরণ করা। তার মানে তুমি আমাকে যে 5টি কোয়ালিটির কারণে ভালোবাসতেছো, আমার মাঝে তো সেগুলো নেই। তার মানে আমাদের রিলেশনটাই মিথ্যা একটা ভিত্তির উপর দাঁড়িয়ে আছে। এই বলে আয়রা কাঁদতে কাঁদতে চলে যেতে থাকলে জাহ্নবী তাকে থামাইও বলে, দেখো আয়রা, সবচেয়ে বড় বাধাটাই যখন তোমাদেরকে আলাদা করতে পারেনি, তখন এসব ছোট বিষয় কোনো মানেই রাখে না। আয়রা রেগে মেগে বলে, ওকে গিয়ে জিজ্ঞেস করো, যদি সেই 5টি কোয়ালিটি আমার মাঝে না থাকে তাহলেও কি সে আমাকে ভালোবাসবে? ভিতর থেকে সিদ্ধার্থ এসব শুনছিল, বাট সে কোনো জবাব দেয় না, যা থেকে আয়রা উত্তরটা এমনি বুঝে যায়। ও মুহূর্তের মাঝে আয়রার চোখে জল চলে আসে। আয়রা তখন অসহায়ের মতো চোখ মুছতে মুছতে চলে যায়। ও বাসায় এসে মাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে থাকে। এরপর থেকে দেখি না আয়রা ভালো থাকতে পারতেছে, না এদিকে সিদ্ধার্থ ভালো আছে। দুজনেরই অবস্থা খুবই করুণ। সিদ্ধার্থ সেই ছোটবেলার ক্রাশ বৈষ্ণবীর মাঝে যে 5টি কোয়ালিটি দেখেছিল, সেই থেকে সিদ্ধার্থ আজও বুকের মাঝে এটা পুষে আসতেছে যে সেম টু সেম তেমন কোয়ালিটির মেয়ে ছাড়া সে জীবনেও কখনো বিয়ে করবে না। এই চক্করে সে এই যাবৎ 42টি বিয়ের সম্বন্ধ রিজেক্ট করে এসেছে এবং জীবনের 20টি বছর পার করে এসেছে এই অপেক্ষাতে যে একদিন না একদিন সে সেম এমন টাইপের মেয়ে পাবে আর তবেই বিয়ে করবে, নয়তো না। কিন্তু আজ এই পরিস্থিতিতে পড়ে সিদ্ধার্থ এখন কি করবে কিছুতেই যেন সিদ্ধান্তে আসতে পারছে না। ওদিকে আয়রা যে লোকটিকে এতটা ভালোবাসে, সেই লোকটি যে তাকে নয় বরং তার মিথ্যা কোয়ালিটির উপর ভিত্তি করে তাকে ভালোবাসে, এটা ভেবে আয়রাও কিছুতেই সিদ্ধার্থকে আর মেনে নিতে পারছে না। তো এভাবেই দুজনেই কনফিউশনে ডুবে নীরবে কষ্ট পেতে থাকে। মেঘা সিদ্ধার্থকে এইভাবে কষ্ট পেতে দেখে কাছে এসে বলে, আচ্ছা সত্য করে বলতো, তুই ছোটবেলায় যে 5 কোয়ালিটি বৈষ্ণবীর মাঝে দেখেছিলি, সেই 5 কোয়ালিটি আজও কি বৈষ্ণবীর মাঝে আছে? সিদ্ধার্থ থামে যায়। মেঘা বলে, নেই। তুই আয়রাকে পছন্দ করিস এটা জানতেই বৈষ্ণবী রেগে মেগে তোকে মারার জন্য গুন্ডা পাঠিয়েছিল। এটা কি দয়ালুর মাঝে পড়ে? আরেকটা কথা, এঙ্গেজমেন্ট অনুষ্ঠানে বৈষ্ণবীর কোনো ফ্রেন্ডস ছিল না, তার মানে বৈষ্ণবীর কোনো ফ্রেন্ডসই নেই। এইসব শুনে সিদ্ধার্থ থমেরে আছে। মেঘা বলে, দেখ সিদ্ধার্থ, মানুষের কোয়ালিটি পরিবেশ পরিস্থিতির উপর বদলে যায়। হ্যাঁ, প্রথম দেখাতেই কারোর উপর অ্যাট্রাক্ট হওয়ার ক্ষেত্রে কোয়ালিটি ম্যাটার করে, কিন্তু তাকে ভালোবাসে এবং জীবনভর তার সাথে থাকার ক্ষেত্রে নয়। এইসব শুনে সিদ্ধার্থ তার ভুলটা বুঝতে পারে ও কি যেন ভাবতে থাকে। সিন কাট হলে দেখিয়ে সিদ্ধার্থ বৈষ্ণবীর সাথে দেখা করার জন্য এসেছে এবং বাসার সামনে দাঁড়িয়ে আছে। বৈষ্ণবী ভিতরে এনে বলে, তুমি আবার কেন এসেছো? সিদ্ধার্থ বলে, ম্যাম, আমার লাইফে 2টি আফসোস ছিল। এক, আবার কলেজ লাইফে ফিরে গিয়ে লাইফটা এনজয় করতে চাইতাম, কিন্তু এটা সম্ভব না। আর দ্বিতীয়, আমি আপনার সাথে দেখা করতে চাইতাম, যাতে আমি আমার ভালোবাসাটা আপনার কাছে প্রকাশ করতে পারি। কিন্তু আপনার সাথে যখন দেখা হলো তখন আমি আমার ভালোবাসাটা প্রকাশ তো করতে পারতাম, তাই না? ফলে আমার লাইফ থেকে একটা আফসোস চলে যেত, কিন্তু আমি সেটা করিনি, কারণ আমি কখনো আপনাকে ভালোই বাসতাম না। এটা শুনে বৈষ্ণবী তো অবাক হয়। সিদ্ধার্থ বলে, আমি এটা এই জন্য বলছি না যে এতে আয়রার ব্যাপারটা জড়িয়েছে। সত্য বলি তো আসলে আপনার প্রতি আমার কখনো ভালোবাসা হয়নি। আচ্ছা, যুক্তির খাতিরে ভেবে নিন ভালোবাসা ছিল, তাহলে আমি আপনার মতো মেয়ে কেন খুঁজে ফিরবো? আপনাকেই খুঁজে বের করতাম এবং আপনাকেই বিয়ের চেষ্টা করতাম, যেভাবে আয়রার জন্য করতেছি। আসলে ছোটবেলায় যেটাকে ভালোবাসা ভাবতাম, এখন বুঝতে পারি সেটা আসলে ছিল মুগ্ধতা। ভালোবাসা আর মুগ্ধতার মধ্যে সূক্ষ্ম একটা পার্থক্য আছে, যা বড় বয়সে কেউই ঠিক বুঝতে পারে না। সেখানে আমি তো ছোট ছিলাম, আর আপনার প্রতি সেই মুগ্ধতা থেকেই আমি আপনার মাঝে দেখা সেই 5 কোয়ালিটিকে আদর্শ মেনে মেয়েদের মাঝে খুঁজে ফিরছিলাম। যদিও বাস্তবতা এটাই যে সেই কোয়ালিটিগুলো এখন আপনার মাঝেই নেই। যাই হোক ম্যাম, আমি শেষে একটা কথাই বলতে চাই, আমি আয়রাকে ভালোবাসি, আর যাই হোক না কেন আমি আয়রাকেই বিয়ে করব। ও রাগ করে আছে, সমস্যা নেই, আমি ওকে বুঝিয়ে নিব, আর আশা করি আপনিও পরিস্থিতিটা বুঝে নিজেকে সামলে নেবেন। থ্যাঙ্কস ম্যাম। এই বলে সিদ্ধার্থ চলে যায়। সিন আয়রার কলেজে আসলে দেখিয়ে আয়রার এক্সাম চলতেছে। এমন সময় সিদ্ধার্থ এসে সাথ থেকে বলে, জাস্ট 2 মিনিট সময় নিব। এই বলে সিদ্ধার্থ আয়রাকে উদ্দেশ্য করে বলে, হ্যাঁ এটা সত্য যে আমি ওই 5 কোয়ালিটির কারণে তোমাকে পছন্দ করেছিলাম, বাট পরে ফিল করলাম যদিও তোমাকে এজন্য পছন্দ করি যে তুমি তোমার মায়ের মতো, কিন্তু আমি কেবলমাত্র তোমাকেই চাই। আমি সবসময় তোমার কাছে থাকতে চাই, তোমার থেকে দূরেও যেতে পারি না। এটাই তো ভালোবাসা। তোমার নেচার ব্যাপারে সত্যটা জানার পরেও আমি তোমার টানে ফিরে এসেছি, তোমাকে মানানোর চেষ্টা করছি, এটাই তো ভালোবাসা। এই বলে সিদ্ধার্থ কাছে এসে ইয়াররিং এর বক্সটা রেখে বলে, এটা আমি তাকে দিতে চাই যাকে আমি ভালোবাসি, কিন্তু সে আমাকে ভালোবাসুক বা না বাসুক আমি চাই সে এটা রেখে দিক। এই বলে সিদ্ধার্থ বক্সটা রেখে দিয়ে চুপচাপ চলে গেলে আয়রা তো পুরো ইমোশনাল হয়ে পড়ে। তো আয়রা রাজি হলো না, তাই সিদ্ধার্থ সে আগের প্ল্যান মতো এয়ারপোর্টে চলে আসে। মানে ওই যে পছন্দ মতো মেয়ে পেলে তো হলো, নয়তো আমেরিকা চলে যাবে, যে প্ল্যানটা ছিল না সেই অনুযায়ী আর কি। মেঘা ফোন করে বলে, সত্যি তাহলে আমেরিকা চলে যাচ্ছিস? সিদ্ধার্থ বলে, আমার যা বলার ছিল আয়রা
আয়রাকে বলেছি, এখন বাকি ওর হাতে। এমন সময় একটা মেয়ে ধ্যাম করে সিদ্ধার্থের সাথে ধাক্কা খেলে সরি বলতে থাকে। সিদ্ধার্থ মেয়েটির দিকে তাকাতেই অবাক, এটা আর কেউ নয়, বৈষ্ণবী। যারা মুভির প্রথম পর্বটা দেখেছেন তারা জানেন সেম টু সেম এমন ভাবেই আয়রার সাথে সিদ্ধার্থের প্রথম পরিচয়টা হয়েছিল। বৈষ্ণবী বলে, তুই ফ্লাইটের জন্য লেট হচ্ছ, ফ্লাইট ক্যান্সেল করতে পারবে? সিন কাট হলে দেখি সিদ্ধার্থ ফ্লাইট ক্যান্সেল করেছে। বৈষ্ণবী বলে, তোমার মন খারাপ? না তো, কিন্তু তোমার ফেসে তো রাগ দেখতেছি। সিদ্ধার্থ কোনো জবাব দেয় না। বৈষ্ণবী বলে, কোনো ব্যাপার না, কিছু বিষয়ে রাগ আসেই। সিদ্ধার্থ বলে, বুঝতে পারছি। বৈষ্ণবী এবার তার ব্যাগ থেকে সিদ্ধার্থের ছোটবেলায় লেখা চিঠিগুলো বের করলে সিদ্ধার্থ বলে, ম্যাম আমি তো বলেছি এগুলো ছোটবেলার বাচ্চামো ছিল। বৈষ্ণবী বলে, প্রথমে আমি ভেবেছিলাম তুমি এটা আয়রাকে পাওয়ার জন্য বলেছিলে, বাট তুমি চলে যাওয়ার পর আমি আবার যখন এই চিঠিগুলো ভালো করে পড়লাম তখন সত্যিই আমার প্রচুর হাসি আসছিল। চিঠিতে লেখা তোমার কথাগুলো পড়ে আমি ফিল করতে পারছিলাম এগুলো সত্যিই তোমার বাচ্চামো ছিল, এছাড়া আর কিছুই নয়। তখন তোমার কথাগুলোর উপর আমার ভরসা আসলো। এই বলে বৈষ্ণবী চিঠিগুলো সিদ্ধার্থের হাতে দিয়ে বলে, ছোটবেলায় তুমি যেমন এসবকেই ভালোবাসা মনে করে লিখেছিলে, আমিও তেমন এগুলোকেই ভালোবাসা ভেবে নিয়েছিলাম, কিন্তু এখন বুঝতে পারছি এগুলো ভালোবাসা ছিল না। এইসব শুনে সিদ্ধার্থ বলে, আপনি অনেক বড়, ও সরি ম্যাচিওর, তাই আপনি তো বিষয়টা বুঝতে পারলেন, কিন্তু আয়রা তো এখনো বাচ্চা মেয়ে, তাই ওকে বোঝানো কঠিন। হ্যাঁ তা তো বটে, তবে আয়রাই আমাকে পাঠিয়েছে। এটা বলতেই আয়রা দৌড়ে ছুটে আসলে সিদ্ধার্থ বলে, তোমার না এক্সাম চলছিল, এক্সামটা শেষ করে আসতে। আয়রা বলে, এক্সামের মাঝেই চলে এসেছি, তবে এক্সাম ছেড়ে আসেনি, সাথিয়ে স্যার আমার হয়ে লিখতেছে। তো এরপর সিদ্ধার্থ কোচর মোচর করতে করতে বলে ওঠে, শাশুড়ি মা। বৈষ্ণবী আয়রা দুজনেই তো অবাক। সিদ্ধার্থ বলে, আমার জন্য একটু কফি আনতে পারবেন? শাশুড়ি মা বুঝে যায় এখানে রোমাঞ্চ হতে চলেছে, তাই কৌশলে তাকে ভাগানো হচ্ছে। কি আর করার, বৈষ্ণবী ক্রাশ থেকে শাশুড়ি মা হয়ে মেয়েকে রোমাঞ্চ করার সুযোগ দিয়ে চলে যায়। হ্যালো, আমি বলতেছি বৈষ্ণবী। হ্যাঁ বলেন ভাই সাহেব, বিয়েটা ওই ডেটেই হবে যে ডেটটা ফিক্সড করা হয়েছিল। আমার ভরসা উঠে গেছে, বাদ দেন। না না, এবার কোনো ঝামেলা হবে না। না, আমি মামির এসব কনফিউশনের মাঝে যাবই না। আমার ছেলের জন্য অনেকগুলো ভালো ভালো সম্বন্ধ এসেছে, প্লিজ এমনটা করবেন না। আপনি যত টাকা যৌতুক চান দিব। যৌতুক? আমাকে কি আপনার যৌতুক লোভী মনে হয়? আরে না, আমি সেটা মিন করে বলিনি। ঠিক আছে, দিতে যখন চাচ্ছেন তো না করি কেমনে? 25 লাখ দিয়ে দিন। যাক, বাঁচা গেল। ঠিক আছে, আপনি টেনশন করেন না, হয়ে যাবে। তো মুভিটি আপনার ভালো লেগেছে কিনা জানি না, তবে অনেক ব্যস্ততার মাঝে খুব কষ্টের সময় বের করে মুভিটি এক্সপ্লেন করেছি, তাই যদি পারেন ভিডিওতে একটা লাইক দিন, কলিজা ঠান্ডা হয়ে যাবে। আর হ্যাঁ, মুভিটি যদি সত্যিই আপনার ভালো লেগে থাকে তাহলে আপনার উচিত কমেন্ট করে সেটা বলা। এতে হয় কি, আমি বুঝতে পারি কেমন টাইপের মুভিগুলো আপনাদের সবচেয়ে বেশি ভালো লাগতেছে, তাহলে সামনে তেমন টাইপের মুভিগুলো এক্সপ্লেন করার আগ্রহ হয়। আর যারা আমার চ্যানেলটি আজও সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলতে চাই, দেখেন আমি আপনাকে মুভি এক্সপ্লেন ভিডিও উপহার দিয়ে যাচ্ছি। আপনার মনে হয় না আপনার তরফ থেকেও আমাকে কিছু উপহার দেওয়া দরকার? তো আপনার তরফ থেকে ফুল, চকলেট, শাড়ি, চুড়ি এগুলো তো গিফট নেওয়া সম্ভব না, সম্ভব একমাত্র সাবস্ক্রাইব। তাই সেটা তো অন্তত দেন। 3 লাখ সাবস্ক্রাইবার হতে কিছু ঘাটতি আছে, সেটা পূরণ করে দেন, তাহলেই সেটা সেরা একটা গিফট হবে আপনাদের তরফ থেকে। তো ভালো থাকবেন, অন্যের খেয়াল রাখেন বা না রাখেন, প্লিজ নিজের খেয়ালটা ভালো করে রাখেন, নিজের যত্ন নিয়েন। টেক কেয়ার, বাই বাই।